সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছে দুয়ার খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, তিনি যুক্ত আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত আছেন মিজানুর রহমান, সাবেক যুগ্ম মহাসচিব বাইরা। আমি আলোচনাটা শুরু করতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী এখন মালয়েশিয়া সফরে আছেন, আমরা জানি যে তিনি মালয়েশিয়ার পর আবার চীন সফরে যাবেন, এবং খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি সফর বিভিন্ন কারণে। সবাই এই সফরটিকে, যেহেতু প্রধানমন্ত্রীর এটি প্রথম রাষ্ট্রীয় সফর, সবাই একে আসলে একটা ইকোনমিক ডিপ্লোমেসির বিষয় বলছে, বা অর্থনৈতিকভাবে যে আমাদের তৎপরতা শুরু হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেই তারই একটা প্রথম অংশ, একটা পদক্ষেপ হিসেবে দেখছে। আমি আলোচনার বিষয় রেখেছি দুয়ার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়ার সফরটি দিয়ে শুরু করতে চাই। যেহেতু মিজানুর রহমান আপনি আছেন এই জায়গাটিতে, শ্রমবাজারের এই বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, জানেন মালয়েশিয়ায় যে শ্রমবাজারের দুয়ার খুলছে, কোন কোন দিক থেকে আমরা সেই ইঙ্গিতটা পাচ্ছি বলে আপনার মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমাদের বাইরার পক্ষ থেকে ডাকার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এমন একটি বিষয়ে আমরা কথা বলবো যেটি আমরা প্রায় 2 বছরের পরে একটা আশার আলো দেখছি, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়াতে গিয়েছেন এবং শ্রমবাজার নিয়ে কথা বলবেন। এটি যেমন আমাদের জন্য আসার কথা, এর চাইতে বেশি উৎফুল্লের কথা হচ্ছে আমাদের এই সেক্টরটাকে গুরুত্ব দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানে খুব ভালোবাসার একটি দেশ, খুব মানে কর্মী যাওয়ার কিংবা কর্মী যেতে চায়, সেখানে থাকতে চায়, কাজ করতে চায়, এমন একটি দেশকে সিলেক্ট করলেন প্রথম তার সফরে। এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাবো এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো। আসলে 2024 সালে যখন 31শে মে আমাদের এই ফ্লাইটটি বন্ধ হয়ে যায়, এরপর থেকে 17,000 লোক ছিল যাদেরকে আমরা পাঠাতে পারি নাই। এই বিশাল সংখ্যক লোককে আবার নতুন করে কিভাবে পাঠানো যায় সে তার ধারাবাহিক কিছু কর্মকাণ্ড আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছেন, এবং এর সুফলটা আনার সময় আমি বিশ্বাস করি যে যেহেতু একটি রাজনৈতিক সরকার এসেছে, ওনার সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং জ্ঞানগর্ভ যেই চিন্তা, সেটি অবশ্যই আমাদের জন্য একটি ভালো সুফল নিয়ে আসবে এবং আমাদের শ্রমবাজারটি আবার শুরু হবে। ইতিমধ্যে আমরা হয়তো 600 থেকে 800 লোক আমরা ওইখান থেকে ফ্লাইট করতে পেরেছি, তাদের একটা ব্যবস্থা হয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার কারণে, এবং বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, তার প্রথম সফরটি মালয়েশিয়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি এটিও একটি মানে উদ্যোগ, কিংবা এটিও একটি আশার কথা, কিংবা আমাদেরকে ইম্পর্টেন্ট দেশ হিসেবে মালয়েশিয়া গ্রহণ করবে, এবং আমাদের জন্য যেই দিকটা, বিশেষ করে শ্রমবাজারের যেই দিকটা আমরা প্রায় 2 বছর যাবৎ বন্ধ পাচ্ছি, সেটি আবার ওপেন করবে। আমি একটু যুক্ত করি মিজানুর রহমান, আমি আপনার কাছে প্রশ্নটি রেখে যাই। সেটি হলো যে এই যে শ্রম বাজারে যে স্থবিরতা, যে বিষয়টি রয়েছে, বন্ধ রয়েছে শ্রমিক পাঠানো, এটির কারণ আসলে কি ছিল, বা কেন এই বিষয়টি আমাদেরকে ফেস করতে হলো? একটু বুঝিয়ে বললে পরে আমার দর্শকদেরও সুবিধা হতো এবং আমারও সুবিধা হতো। আমি আপনার কাছে পরবর্তীতে আসছি। আমি চলে যেতে চাই কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। কামরুজ্জামান রতন এমপি, একটি রাজনৈতিক সরকার আসলে দেশের কূটনীতি পাল্টে যাবে, মানে কূটনীতির যে পরিবেশটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি উন্নত হবে, একটা স্থিরতা আসবে, এই যে দীর্ঘদিনের একটা স্থবিরতা আছে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দেশের পক্ষ থেকে, সেটি সলভ হয়ে যাবে, এটাই কিন্তু প্রত্যাশা। এবং প্রধানমন্ত্রীর এটি প্রথম রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া, এবং তারপর হচ্ছে চীন সফর। এই দুটি হচ্ছে দেশের অর্থনীতিকে অর্থনীতিতে স্বাবলম্বী করার একটা মানে প্রথম পদক্ষেপ। আপনার কাছে কি মনে হয় যে এই দুটি সফর, বিশেষ করে যদি মালয়েশিয়া দিয়ে শুরু করি,
কোন কোন দিক থেকে আসলে আমরা ইতিবাচক সুফল পেতে যাচ্ছি বলে আপনার কাছে মনে হয়? কামরুজ্জামান রতন এমপি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক একটা স্লোগান, সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশের স্বার্থ বাইলেটারাল যেসব দেশের সাথে আমাদের আছে, সেটা মালয়েশিয়ার দিক থেকে যেরকম ইম্পর্ট্যান্ট, চায়নার সাথেও আমাদের তার চেয়েও অধিক। চায়নার সাথে আমাদের যে অ্যালায়েন্সটা, সেটা দুই দিক থেকে খুব গভীর এবং তাৎপর্যপূর্ণ, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রথমেই উনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে মালয়েশিয়ায় গিয়েছেন। মালয়েশিয়ার সাথে আমাদের কি ইতিমধ্যেই আমরা জেনেছি, যে আমরা জানি যে আমাদের মালয়েশিয়ার সাথে আমাদের প্রায় বৎসরে $3 বিলিয়ন একটা চুক্তি কিন্তু, এবং এখানে বেশিরভাগই মালয়েশিয়া থেকে আমদানি করা আমাদের দ্রব্য দেশে আসে। হয়তো রপ্তানির ক্ষেত্রে আমরা সামান্য কিছু গার্মেন্টস বা ওইভাবে কিন্তু যায় না, কিন্তু সবচেয়ে যে ভাই কথা বলছিলেন জনশক্তির উপর 2 বছর যাবৎ বন্ধ। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি মালয়েশিয়ার যে পূর্বের যে দুটা জিনিস খেয়াল রাখতে হবে, ওইখানে একটা লেভি মানি বলতে একটা শব্দ আছে, সেটা হলো বিভিন্ন কোম্পানির সাথে যখন একটা চুক্তি করে আগাম একটা টাকা দিতে হয়, এবং এখানে একটা সিন্ডিকেট গঠন করা হয়। আমার সরকার তারেক রহমান, আপনারা দেখবেন যে যেই কারণে বিগত 2 বছর এই জনশক্তির উপর আমাদের নির্ভরতা, সেইখানে কিন্তু এই যে আমাদের বৈশ্বিক রাজনীতিতে মিডল ইস্টের যে যুদ্ধটা আপনারা দেখলেন, এবং ইউক্রেনের সাথে যে যুদ্ধ, এখানে কিন্তু ওই অঞ্চলের মধ্যে আমাদের কিন্তু এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রভাব পড়েছে, এবং ওইখানে কিন্তু অলমোস্ট এখানে বন্ধ, এবং ম্যাক্সিমাম আমার জনশক্তি মানুষগুলো কিন্তু বিভিন্ন জটিলতার মধ্যে কিন্তু তার দেশে ফিরে আসছে। কিন্তু মালয়েশিয়ার এই অঞ্চলটায় আমাদের এই ধরনের যেহেতু এখানে কোনো আশঙ্কা নেই বা যুদ্ধ বিগ্রহ কোনো ব্যাপার নেই। ইতিমধ্যে আমার যতটুকু জানা আছে প্রায় 30 লক্ষ বাংলাদেশি মালয়েশিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা জব করে। তো সুতরাং এইবার যে গেলেন 2 বছর যাওয়ার যে বন্ধের যে জটিলতাটা, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এখন নতুন করে যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শ্রমবাজারটাকে আবার ঘুরে দাঁড়ায়, এবং আস্থা এবং বিশ্বাসের কারণে যদি ওই দেশের সাথে একটা চুক্তি যখন হবে, এই চুক্তি নিয়ে দুইটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো যে এইখানে কোনো সিন্ডিকেট গঠন করতে দেয়া যাবে না। মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশের যতটুকু আমার এই যে শ্রমিকদের বা আমার যে জনশক্তিরা যারা যাবে, তারা মিনিমাম লো কস্টে হোক, যেটা একান্ত সেটা ফ্লাইটের একটা ভাড়া থাকতে পারে, বা ওইখানে আমরা যেটা বলছিলাম ম্যাক্সিমাম কোম্পানি যদি দেখা যায় যে আমি সরাসরি শ্রমিক নিয়োগ করব, কিন্তু ওইখানে একটা কিন্তু মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী আছে, সেখানে তাদের মাধ্যমে যদি দালাল চক্রের মাধ্যমে, সোজা কথা, তাদের মাধ্যমে যদি একটা কোম্পানিতে চাকরি নেয়, এই জায়গাটায় কিন্তু আমাকে একেবারে টার্গেট করে বলতে হবে যে আমার শ্রম যারা যাবে ডাইরেক্ট মানে G2G গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের যদি অ্যালাইনটা হয়, এবং সেইখানে এইটাই হলো আমার বাংলাদেশের জনশক্তির জন্য সবচেয়ে এটা তো খরচও কমে, আমি যতদূর জানি যে এটাতে খরচও মানে অনেকখানি কমে আসে। এখানে দালাল চক্র নেই, প্লাস আমার যেখানে একটা আমি ফ্লাইটের এখন ভাড়া একটু দ্বিগুণ বা অলমোস্ট অনেক বেশি এইটা, এবং যেটা নেহাত 2 গভর্নমেন্টের সাথে, যেটা যদি গভর্নমেন্ট যদি এটা চুক্তিটা হয়, সেখানে আমার শ্রমিকের যে এখন আমরা যেটা শুনেছি মালয়েশিয়া নিতে 5 থেকে 7 লক্ষ বা তার থেকে অধিক এই টাকাটা লাগে। এটা তো লাগার কথা না, কখনই এটা লাগার কথা না। যখনই দেখবেন যে এই ধরনের অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশের কোনো মানুষকে যেতে হয়, তাহলে আপনি বলেন তার বেতন কত হবে? এই টাকাটা ঘুরে আসতে তার যে খরচ করে সে যে গেল, তার চাকরির নিশ্চয়তা থাকতে হবে। এখন অনেক কোম্পানি আছে ওখানে গিয়ে কিন্তু বসে থাকতে হয়। এমনও কোম্পানি আছে চাকরি দিল না, বা আমি যে কমিটমেন্টটা দিলাম ওই কমিটমেন্টে এত টাকা বেতন, ওই কমিটমেন্টের উপর আমার যে জায়গায় যে স্কিলনেসের উপর আমার চাকরিটা, সেটার ক্ষেত্রে কিন্তু আমাকে এনশিওর করতে হবে। তো সুতরাং আমার প্রথম হলে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না। তারপর আমাকে যেই জায়গায় পার্টিকুলার কোম্পানিতে আমার যেই পেশার উপর আমাকে নিয়োগ করা হবে, এইটা যেন আমি অ্যাজ ইট ইজ আমার যেটা আমার এগ্রিমেন্টে থাকে আমি সেটা যেন পাই। সর্বোপরি ওইখানেও কিন্তু একটা দৈরত্ব আছে। আমি প্রথম বললাম ওখানে দালাল চক্র আছে, বিভিন্ন মালয়েশিয়াতে কিন্তু গ্যাংস্টার বিভিন্ন জন আছে, কিন্তু আমার গভর্নমেন্টের এনশিওর এটাই থাকবে যে ওইখানে যাওয়ার পর এইখানে যেন প্রতারিত না হয়, আমার মালয়েশিয়ার যে কোম্পানির সাথে হবে সেইখানে যেন কোনো প্রতারকের শিকারের পরে আমার শ্রমিক যেন জেলে একদিন না যায়, বা কর্মহারা হয়ে তাকে যেন ওইখানে
থেকে যে যেই টাকা খরচ করে গেল তার পরিবারকে যারা বাংলাদেশের ফোনে বলতে না হয় যে আমি তো চাকরি পাচ্ছি না, বা তখন এইখানে যারা সোজা কথা যারা জনশক্তির উপর যারা এই বাংলাদেশে ব্যবসাটা করে, আমরা দেখেছি এই অভিজ্ঞতাটা কিছুটা হলেও আমার দূর থেকে আমার বন্ধু বান্ধব করে আমি দেখেছি তাদের আহাজারি এবং পরবর্তীতে তাদের আত্মীয় স্বজনের এইখানে যে একটা বিশাল ধরেন আপনার যে অফিস আছে ওনাদের রিক্রুটিং এর অফিস, ওই অফিসে হ্যাঁ আমার ভাইকে এত টাকা দিলাম, এই চাকরি দেওয়ার কথা ছিল, এত ঘন্টা আমার ডিউটি ছিল, এখন ভাই কেন হচ্ছে না। পরবর্তী এই হ্যাসেলগুলো কিন্তু বাংলাদেশে হয়। আর যেই প্যাসেঞ্জার বা যে মানুষটা ওইখানে গেল, আপনি দেখেন আমি একটা মেন্টালি কিন্তু আগেই ডিসাইড করে ফেলি যে আমি এই চাকরিতে যাচ্ছি, সেটা রাবার কোম্পানিতে হইতে পারে, মানে ওইখানে তো অনেকগুলো কনস্ট্রাকশন ফার্মে হইতে পারে, মানে আমরা এনশিওর করতে চাচ্ছি বা এই গভর্নমেন্ট অবশ্যই জনবান্ধব যেহেতু সরকার অবশ্যই এই জিনিসটা এনশিওর এই করবে। সিন্ডিকেশনের ব্যাপারটা মানে আমরা এর আগে শুনেছি যে বাংলাদেশের অংশ থেকেও একটি সিন্ডিকেট কাজ করে, মালয়েশিয়ার অংশ থেকেও একটি সিন্ডিকেট কাজ করে, এবং তারা খুব মানে প্রপারলি নিজেদের মধ্যে সেই অবস্থানটা বজায় রেখেই, যোগাযোগটা বজায় রেখে এই সিন্ডিকেটটা কাজ করে। এই সিন্ডিকেটটা ভাঙার কথা বলছেন কামরুজ্জামান রতন, এবারের সরকার এই সিন্ডিকেটটা ভাঙবে। আমি মিজানুর রহমান আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, কারণ বিরতির সময় হয়ে গেছে। সিন্ডিকেটটা ভাঙা কতটুকু সম্ভব একটা একটা সরকারের পক্ষে, কারণ তারা তো আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে ভুয়া কোম্পানি যাদের দ্বারা বা ভুয়া এজেন্সি যাদের দ্বারা অনেক বেশি টাকা দিয়ে দেশের শ্রমশক্তি দেশের বাইরে রপ্তানি হচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা গিয়ে প্রতারিত হচ্ছে, তাদেরকে মনিটর করে কে? একটা বিরতির পরে এসে দেশ সাম্প্রতিক এই প্রশ্নগুলোর উত্তর থাকছে, থাকুন সাথে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দুয়ার খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজেই মালয়েশিয়া সফরে আছেন, সেই বিষয়টিকে সামনে রেখেই আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম এবং আলোচনায় ফিরতে চাই। মিজানুর রহমান, সাবেক যুগ্ম মহাসচিব বাইরা, তিনি আছেন আমার সাথে। আলোচনায় ফিরতে চাই। আপনার কাছে একটি প্রশ্ন ছিল মিজানুর রহমান, সেটি হলো যে কেন এই যে শ্রমশক্তি রপ্তানির যে বিষয়টি বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশের যে শ্রমশক্তি আছে বারবার বন্ধ হয়ে যায়, বিশেষ করে মালয়েশিয়ায় গত 2 বছর ধরে বন্ধ আছে। এইটির কারণ কি একটি প্রশ্ন ছিল। এবং সিন্ডিকেশনের কথা বলছিলেন কামরুজ্জামান রতন, আমরা অনেক আগে পড়েছিলাম কোনো একটা পত্রিকাতে একটা বড় করে নিউজ হয়েছিল যে বাংলাদেশের এই অংশে একটা সিন্ডিকেট কাজ করে, মালয়েশিয়ার ওই অংশে আরেকটি সিন্ডিকেট কাজ করে। খুব বেশি না, 9-10 জন মানুষ মিলে এই সিন্ডিকেটটা পরিচালনা করে। এই সিন্ডিকেশনটা ভাঙা সম্ভব কিনা, এবং সেই সাথে ভুয়া কোম্পানি কিংবা ভুয়া এজেন্সি আছে যাদের মাধ্যমে সাধারণ যারা শ্রমশক্তির শ্রমিক আছেন তারা প্রতারিত হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা একটা করে উত্তর দেন, আমার সুবিধা হবে। আমি প্রথম যেই কথাটি আপনি আমাকে করেছেন, মালয়েশিয়া আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে প্রায় 1990 সালের আগ থেকে। এটি 91 সালে নিয়েছে, 93 সালে বন্ধ করেছে, 93 সাল থেকে আবার 96 সালে আবার রিওপেন হয়েছে, 98 সালে কিছু লোক নিয়েছে, 2001 সালে কিছু লোক নিয়েছে, বন্ধ হয়েছে, 2006 থেকে 2009 ফেব্রুয়ারি পর্যন্ত লোক নিয়েছে, এরপরে 2016 সালে আবার লোক নিয়েছে। এই মালয়েশিয়ার যে ইতিহাস, সেই ইতিহাসটি যখনই তাদের লোক নেওয়ার প্রয়োজন হয়, সংসদে তাদের আলাপ হয়, কোটা তাদের নির্ধারণ হয়, কোটা ফুলফিল হয়ে গেলে তারা লোক নিয়োগটা বন্ধ করে দেয়। কিন্তু আমরা দেখেছি, আপনার প্রশ্নটি যে এখানে হওয়া উচিত ছিল যে বিভিন্ন দেশ থেকে রেগুলার লোক যাওয়ার একটা সুযোগ তাদের ছিল, বাংলাদেশে বন্ধ কেন? এটি 2016 সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে একটা সুযোগ দেয়। বাংলাদেশের নির্দিষ্ট কতগুলো এজেন্সি নিয়েই তখন কাজগুলো করা হয়, সেটি 10টি লাইসেন্সের কথা বলা হয়েছে। তারা এই প্রায় 10 বছর পরে আবার কাজটি শুরু করতে পেরেছিল। তাদেরও কিন্তু 2018 সালে তাদের কোটা যখন ফুলফিল হয়ে যায় তাদের সেটাও বন্ধ হয়ে যায়। এরপরে ওই সরকারের তৎপরতার কারণে 2022 সালে আবার 25 জন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করে সরকার অনুধাবন করে যে আরও বেশি রিক্রুটিং এজেন্সি এখানে কাজ করা দরকার, পাইপলাইন আরও বাড়ানো দরকার, গেটওয়ে আরও বাড়ানো দরকার, আরও 75টি লাইসেন্স তারা করে। যে সিন্ডিকেশনের কথাটি বলেছেন, এটি আসলে বাইরের কোনো সদস্যের আসলে কাম্য না।
আমরা কোনোভাবেই চাই না কোনো সিন্ডিকেশনটা হোক। বাংলাদেশের সরকারের আইন এবং বাংলাদেশের সরকারের যেই MOU যে বলি আমরা, চুক্তি এখনো করতে পারি নাই, এইখানে কিন্তু স্পষ্ট তৎকালীন সরকার বলেছেন যে মালয়েশিয়ার সরকার যাদেরকে সুযোগ দিবে শুধু তারাই লোক প্রেরণ করার সুযোগটা পাবে। কিন্তু এটা এই মানুষগুলো ministry- না না, এই মানুষগুলো তো একদম সরকারের খুব কাছের মানুষ ছিল আমাকে সে একটু সময়ে। শেষ করতে দেন। আমাদের তৎকালীন সরকার কিন্তু 1532টি লাইসেন্স সেখানে প্রেরণ করেছে। মালয়েশিয়া থেকে 25টি লাইসেন্সের নাম আসছে, আবার 75টি লাইসেন্সের নাম আসছে। আমি ব্যক্তিগত ভাবে যদি আমাকে বলেন, আমি বাইরার যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলাম, অর্থ সচিবের দায়িত্বে ছিলাম। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি রিক্রুটিং এজেন্সি এই কাজ করার সুযোগটা পাক। কিন্তু সেই সময় কি সুযোগটা পেয়েছিল? সেই সময় তো সরকারি বা ক্ষমতার আশেপাশে থাকা মানুষগুলোই সুযোগ পেয়েছিল, আমরা যতটুকু না, আপনি বিভিন্ন যদি- সংবাদ মাধ্যমে খবর না, পেয়েছি। আমার মনে হয় আপনার যে বিষয়টা বলতে চাচ্ছেন, হ্যাঁ। বিষয়টা ওরকম না। আচ্ছা। যাদের সাথে মালয়েশিয়ার ভালো যোগাযোগ ছিল তারাই শুধু পেয়েছে এরকম না। মালয়েশিয়াতে ব্যবসা করে 3 থেকে 350 রিক্রুটিং এজেন্সি আছে যারা ব্যবসা করে, তাদের সকলেরই সুযোগ ছিল কাজ করার মতো। এইখানে নির্দিষ্ট একটা সংখ্যাকে যখন আপনি সিলেক্ট করবেন তখন তো আপনি 350 লোককে দিতে পারবেন না। Okay. এবং আমরা সেটাকে চাই না যে বাংলাদেশের কোনোভাবেই কোনো নির্দিষ্ট সংখ্যক লোক করুক। কিন্তু আপনি যদি পৃথিবীর প্রত্যেকটা দেশে দেখেন, কুয়েতে ব্যবসা করে 10 থেকে 12টি রিক্রুটিং এজেন্সি, তাদের কানেকশন আছে, তারা কাজ করে। সৌদি আরবে 1240টি লাইসেন্স এনলিস্টেড আছে সৌদি এম্বাসিতে, সেই 1240টি লাইসেন্স লোক প্রেরণ করতে পারে। কিন্তু মালয়েশিয়াকে এখন আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে তারা যে অরাজকতার কথা বলে, ডাম্পিং এর কথা বলে, সেটা আমরা প্রমাণ করেছি যে আমরা ডাম্পিং করি নাই। আমাদের সরকার 10 থেকে 100-তে গিয়েছে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আজকে গিয়েছেন, এটিকে হয়তো 1000 করে আনতে পারবেন। কিন্তু তাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করার সুযোগ বাংলাদেশ সরকারেরও নাই, রিক্রুটিং এজেন্সিরও নাই। আমি আর ফিরবো মিজানুর রহমান আপনার কাছে। কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে চলে যেতে চাই। সরকারের পদক্ষেপটা একটু জানতে চাই যে শ্রমশক্তি বাড়াতে হলে বা শ্রমশক্তি রপ্তানি বাড়াতে হলে শ্রমিকদের যে স্কিল বা শ্রমিকদের যে দক্ষতা সেটি বাড়ানোর উপর জোর দিতে হবে, সেটা আমরা জানি। বাংলাদেশের আসলে যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা শ্রমিকদের, সেটি কি স্বয়ংসম্পূর্ণ বলে মনে হয় রতন ভাই আপনার কাছে? আমি এর আগে কি আমি আপনার মাধ্যমে একটু Please. মিজান ভাইকে প্রশ্ন করতে Please, পারি? please. মিজান ভাই একটু অনেস্টলি বলেন তো, গত 16 বছর এই মালয়েশিয়ার নামে, শুধু অন্য কোনো দেশ বাদ দেন, একটা আওয়ামী ফ্যাসিস্টের কতগুলো জঘন্য নরপিচাস একচিটিয়া ব্যবসা করছে, সেটা কয়জন? নিশ্চয়ই আপনার জানা আছে, যেহেতু এই ব্যবসার সাথে জড়িত। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি মিন করতেছেন যে মালয়েশিয়া 2016 সালে কতজন লোক কাজ করেছে? আমি আপনাকে আরো সহজে প্রশ্নটা উত্তর সহজ করে দিচ্ছি। আপনি বললেন যারা মালয়েশিয়ার সাথে জড়িত ছিল, ওই সিন্ডিকেটের মধ্যে একেবারে কয়জন বাংলাদেশে নেই, তারা বাংলাদেশ থেকে পালিয়েছে? শুধু এতটুকু আপনার কয়জন লোকের নাম জানা আছে? না, এইখানে আপনারা পালিয়েছে বলতে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, কিন্তু এই মালয়েশিয়ার সিন্ডিকেটের নামে আপনি জানেন কতজন লোক এই দেশে এখন নাই, তারা কত টাকা নিয়ে পালিয়েছে, এটা নিয়ে আমি আর অনিয়ারে বলতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাই এইভাবে যে রাজনৈতিক বিষয়টি যদি আপনি শ্রমবাজারের মধ্যে আনেন, আপনি একজন মানুষ, আপনার একটা ব্যবসাও থাকবে, আপনি রাজনীতি করবেন, আপনার কাছে দেশটা অনেক বড়, দেশের সেবাটা করতে চাচ্ছেন, আপনি ব্যবসা করে আপনার পরিবারকে চালাতে চাচ্ছেন। এখন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল এই সিন্ডিকেশনের মধ্যে, এই 100 লোকের মধ্যে যারা রাজনীতি করেছে, ব্যবসাও করেছে, তারা হয়তো বাংলাদেশে নাই। কিন্তু কতজন? আমি জাস্ট 2-4-5 জন হতে পারে, 10 জন হতে পারে। এবং আমি যেটুকু জানি যেই পরিমাণ টাকা তারা দেশ থেকে নিয়ে গেছে, ওই মানুষগুলোকে যদি এখন ধরে এনে আপনি যদি এই শ্রমবাজারে যদি এই বিনিয়োগটা যদি আমরা যদি সহজ করে দিতে পারতাম, এবং এইখানের টাকাগুলো যদি আমরা শ্রমিকদের জন্য, বা এখানে কিন্তু বাংলাদেশের সরকারের যে অবস্থান কাঠামোগতভাবে কিন্তু, বা তাদের কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষায় স্কিলনেসের উপর যদি তাদেরকে যদি আমরা ওই টাকাগুলো এনে আমরা এই ওদের শ্রমিক বলবে কেন, তারপর ভাই, তাদেরকে যদি এই অবকাঠামোর মধ্যে রেখে
এবং তাদের পিছনে ওরা লুটের টাকাগুলো যে এনে এই জনশক্তিকে যদি আমি একটা স্কিলের উপর যদি তাদেরকে পাঠাতে পারতাম, বাংলাদেশের মানিজ্যত বাড়তো, তাদের টাকা পয়সা ইনকামটা অনেক দূর বড় হতো। এখন আমি আর আপনাকে কিছু বললাম না। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আপনি যে কথাটি বললেন, আসলে আমরা শ্রমবাজারে যারা কর্মী, আমরা যারা শ্রম বাজারকে আমাদের নিজেদের বাজার মনে করি, আমাদের দেশের মানুষকে ওইখানে মানে কাজ করবে, টাকা উপার্জন করবে, তার পরিবার ভালো থাকবে, সেই জায়গাটাকে ফোকাস করে আপনি মানে আপা একটু আগে বলেছেন যে আমাদের চাকরির নিশ্চয়তাটা, আমাদের স্যালারির নিশ্চয়তাটা, সিন্ডিকেশনের প্রভাব মুক্তের অবস্থাটা, বোথ সাইডে যাতে আমাদের সিন্ডিকেশনের লোকগুলো তৎপর না থাকে, সেই জায়গাটাকে ভেঙে ফেলা, ভুয়া কোম্পানিতে লোক গিয়ে যাতে লোক কষ্ট না করে, সেই জন্য এম্বাসিকে কিভাবে সেট আপ করা। আপনারা তো এখন সরকারে আছেন, আমাদের কাছে আপনি যেরকম সরকার, ওই ফ্যাসিস্ট সরকার যদি বলেন, সেও আমাদের কাছে সরকার। ব্যবসায়ীদের কাছে কিন্তু কোনো সরকার নিজের না। আমি সম্পূর্ণ কিছু সব সরকারকে যদি আপনি সরকার বলেন, কিছু লোকের কাছে একটু কথা না এই জায়গায় আমি ইন্টারাপ্ট করব। এই জায়গায় আপনি একটু থামেন, একটু পজ দেন না। আপনি ওইটাও সরকার, এইটাও সরকার, একটা ফ্যাসিস্ট ভোটবিহীন সরকার, আর একটা বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিনিধি ট্রান্সপারেন্ট একটা মানুষগুলোর সরকার। এই দুইটাকে আপনি যখন এক মিলাবেন, তখন তো আপনার সাথে এই ব্যাপারে কথা বলা যাবে না। না ডোন্ট কম্পেয়ার উইথ দ্য ফ্যাসিস্ট এন্ড বিএনপি। আমি কোন কম্পেয়ার না আপনি কেন না, আপনি বলছেন এজ এ বিজনেসম্যান হিসেবে বলছেন, দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট, দিস ইজ অলসো গভর্নমেন্ট। আপনি এইটাকে আগে ক্লারিফাই করে, আগে জনভিত্তি আর জনশূন্য, আমাদের দুটাকে কেন আমাদের বিজনেসম্যানদের আমরা এটা করতে পারবো যে দুইটা সরকারকে আলাদা করার দায়িত্ব তো আমাদের না। আমি একজন জনগণ হিসেবে আমি আপনাকে ভোট দিয়েছি, আপনার কাছে আমার আশাটা থাকতেই পারে। বাংলাদেশে আমাকে একটা মিনিট সময় দেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। আজকে আপনাদের কাছে আমরা ভালো কিছু চাই। আমাদের এই যে দালাল চক্রের দৌরত্ব দুই দেশের, সেটাকে বন্ধ করেন, লো কস্টে লোক যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। পাশাপাশি যে যারা জেলে আছে তাদেরকে ওই দেশের সরকারের সাথে কিভাবে কথা বলে, তারা আনডকুমেন্টেড যাদের হয়েছে তারা কিভাবে মানে প্রায় 2000-এর বেশি বাংলাদেশী ওখানে বন্দী আছে, এগুলো সমস্যা সমাধান করেন। সেটাই তো আমরা আশা করি। আমাদের কাছে যদি আপনি রাজনৈতিক বক্তব্য দেন, আমাদের তো কোনো বক্তব্য থাকতে পারে না। আমরা ব্যবসা করি, ব্যবসায়িক জায়গায় আমরা ব্যবসাটা করতে চাই। কোনো ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত হোক, আমি রাজনীতি করি না, আমার কোথাও কোনো নাম নাই। আমি নিজে বলতে পারি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নাই। আমার কোথাও একটা ইউনিট থেকে শুরু করে রতন ভাই কিছু যুক্ত করবেন আপনি এই ক্ষেত্রে আমাকে কিন্তু ইন্টারাপ্ট করবেন না। না প্লিজ, আমি যা বলবো, ইফ ইট ইজ লাই দেন জাস্ট ইন্টারাপ্ট, আদারওয়াইজ নট। ওকে তাহলে শুরুতে একটু বিরক্ত করে নেই, সেটা হলো একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, আপনি একটু আমি ক্ষমা চেয়ে আসলে বিরতিতে যাচ্ছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আপনাদের সাথে আছি। দর্শক, দুয়ার খুলছে মালয়েশিয়া শ্রমবাজার এবং প্রধানমন্ত্রীর সফর দিয়ে সেই দুয়ার খুলছে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে। এবং আজকে মিজানুর রহমান, সাবেক যুগ্ম মহাসচিব বাইরা, তিনি আছেন আমার সাথে, এবং কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপির, তিনি আছেন আমার সাথে। আমি আলোচনায় চলে যেতে চাই। কামরুজ্জামান রতন এমপি, আপনার কাছে কোনো রকমের আমি আপনাকে ইন্টারাপ্ট করব না, সেই শর্তেই আমি বিরতিতে গেছিলাম। আপনি আপনার বক্তব্য যুক্ত করুন প্লিজ। আপা, আমি এখন পজিটিভলি কথা বলি। আমার প্রথমে কিন্তু আমি মিজান ভাই একটা কথা বলেছি, উনি ব্যবসায়ী হিসাবে সব রীতিতে ওনারা ব্যবসা করবে, এইটা ওনার ব্যবসায়িক স্ট্র্যাটেজি, এটার ব্যাপারে আমার কোনো দুঃখ নেই। এখন ওই সরকারের কাছে যখন এই সরকারের নেচারটা মিলিয়েছে, তখন সেই জায়গায় কিন্তু আমি প্রটেস্ট করেছি। এখন দেখেন, উনি ব্যবসায় করুক, ধরুন ওই আমলে ব্যবসা করছে, স্পষ্ট আমি কিছু নাম বলি, উনি নিশ্চয় চিনবে, নূর আলী, বশির, স্বপন, ওরা ফোকলা করে থুয়ে গেছে এই সিন্ডিকেটে। জিজ্ঞেস করেন রাব্বি ইন্টারন্যাশনাল যা করেছে ওই সময়ে, ওনারা যেন তেন, জানি না উনি কতটুকু সুবিধা করতে পেরেছে বা তাদের সাথে কতটুকু ব্যবসা করতে পেরেছে। আর এই সরকারটা আসলো, এই সরকারের কাছে 4 মাসের সরকারের কাছে আপনার সমস্ত ভালো জিনিস, সমস্ত নিয়ম, আমি বলিনি যে অনিয়মের জন্য আমার এই গভর্নমেন্টটা, কিন্তু আমার দুঃখ লাগে কখন জানেন, যখন ওই যে প্রথম ওই গভর্নমেন্টের সাথে আমার গভর্নমেন্টটাকে মিলালো, ওই ফেসিস্টের চোর গভর্নমেন্টের সাথে যখন তারেক রহমানের প্রচেষ্টাকে মিলায়, তখন আমি তার কর্মী হিসাবে, আমি তার আলোকিত বাংলাদেশের যার প্রচেষ্টাটা, আমি জেনে বলছি, বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব গিয়েছে। আমাদের দলের মধ্যে তো অনেক
এই জনশক্তি রপ্তানির ব্যবসাটা আছে, স্পষ্ট বলেছে আমি কোনো সিন্ডিকেট আমি করতে দিব না। আপনি যে আজকে যে হেডলাইনটা রাখলেন কি, যে দুয়ার খুললো, সম্ভাবনাটার উপর আপনি দুয়ার খুলছে মালয়েশিয়ায়। আমি এইটুকুই বলতে চাই, ওনারা ব্যবসা করবে, আমি তো এই ব্যবসাটা করতে যাব না। কিন্তু এই সরকারের আমলে কি কি দেখবে? কোনো সিন্ডিকেট দেখবে না, কোনো মেডিকেলের একটা সার্টিফিকেট লাগে, এইখানে একটা সিন্ডিকেট চক্র থাকে, এই চক্র দেখবে না। মানে এই সরকার যতটুকু কর্মী বান্ধব না, জনশক্তি বান্ধব হয়ে এই বাংলাদেশ থেকে যতগুলো মানুষ যাবে, তারা যেন এই সরকারের কথা এবং প্রতিশ্রুতিগুলো এটা যথাযথভাবে দেখবে। তো যেই মানুষটা, যে তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের জন্য নিজের দলের ব্যবসায়ীদেরকেও ব্যবসা করার জন্য, এই যে মনোপলি ব্যবসাটা করার জন্য উনি ছাড় দিচ্ছেন না। সুতরাং এই প্রচেষ্টাকে ফেসিস্টের একটা রাক্ষসী একটা গভর্নমেন্টের সাথে আমার সরকারকে যখন মিলাবে, আমার হৃদয়ের কিন্তু আমার কষ্টটা লাগবে। ব্যবসা ওনারা করুক, ওনাদের আরো যারা যারা প্রপোজাল আছে এইগুলো গভর্নমেন্টকে দেখ, তারা প্রপোজাল আকারে সেটা গভর্নমেন্টকে দেখ। কিন্তু আমার সবচেয়ে কষ্ট যে একটা ভালো প্রচেষ্টা, একটা ভালো উদ্যোগের সাথে, ওনাকে তো বলি না আপনার রাজনীতি করে, আমি রাজনীতি করি, আমার সুযোগ আছে এখন, কই আমি তো যাবো না তো এই জনশক্তি ব্যবসা করতে। কারণ যারা এটা বুঝে, যারা মানুষকে সর্বোচ্চ ভালো সেবাটা দিতে পারবে, তারা এই ব্যবসাটা করুক। যার যেটা নিয়ে ব্যবসা, সে যেটা ভালো বুঝবে সে সেটা করুক। কিন্তু তারেক রহমান চাবে যে এইখানে আমার সর্বোচ্চ সর্বনিম্ন একটা কষ্টের উপর একটা যেন শ্রমিক যেতে পারে, যাওয়ার পরে এদেশে কোনো সিন্ডিকেটের মধ্যে থেকে সে যেন কোনো সিন্ডিকেটের আওতায় সে যেন অতিরিক্ত তাকে টাকা গুনতে না হয়। প্লাস ওইখানে যাওয়ার পর আমাকে যেই কোম্পানি বা যেই কাজটার উপর পার্টিকুলার আমাকে নিয়ে গেছে, আমি যেন সঠিকভাবে ওই কাজটা আমার দ্বারা হয়, এবং আমি যেন ওই কাজের মধ্যে দিয়ে আমার দেশের যে পরিশ্রম করে আমি ওইখানে পরিশ্রমটা দিব, এটার যথাযথ ন্যায্যতা আমি যেন পাই, এবং ওইটা যেন আমার বাংলাদেশের যে পরিবারটা আমি রেখে গেলাম তাদের ব্যাপারে আমি যেন ওইটাই যে। তারপরে একটা কথা বলি, এইখানে যখনই যাবে না, একটা মানি লন্ডারিং এর বিরাট একটা প্রশ্ন আসে। আমি জানি না মিজান ভাই স্বীকার করবে কিনা, এই টাকাটা যারা পাঠাবে ব্যাংকের মাধ্যমে পাঠালে, এইটা বাংলাদেশের গভর্নমেন্ট আমার ফিনান্সিয়ালি আমার অনেক আমার সাপোর্টটা বেড়ে যায়, এবং এটা কিন্তু বিশাল অঙ্কের টাকা। ওনারা বলুক বুকে হাত দিয়ে যে এই টাকাটার ব্যাপারে এখানে একটা বিরাট অঙ্কের একটা মানি লন্ডারিং হয়। আপা ওনার আজকে পবিত্রতার ক্ষেত্রে এই যে সবকিছু তো 4 মাসের সরকারের কাছে সব ভালো চায়, সব ভালোর জন্য আমি এবং ন্যাক থেকে আমি ডিটারমাইন কিনা যে আমি সরকারের ফ্যাসিলিটিস গুলো আমি নিব, এবং সরকারের অর্থনৈতিক ভিত তৈরি করার জন্য আমার ইমানি দায়িত্ব হিসাবে যেভাবে আমার সেবা দেওয়া উচিত, সরকারকে যেভাবে সার্ভ করা উচিত, আমি ব্যবসায়ী হিসাবে উনার মতো লোকগুলো যদি কমিটমেন্ট করে, দেখবেন সব জায়গায় অতি সহজে এবং কোনো ধরনের যন্ত্রণার বাইরে এবং ওইখানে গিয়ে কমিটমেন্টের বাইরে কোনো শ্রমিক দেখেন যাবেও না, গিয়েও তারা চাকরি পাবে, এবং একটা সাবলীল একটা সুন্দর পরিবেশের মধ্যে বাইলেটারাল যে আমাদের কমিটমেন্ট গুলো হবে, এটা যেন দুই দেশে মেনটেন করা। যখন আমার এই দেশে আমি এই দৃঢ়তা দেখাবো, এবং এইখানে আমার গভর্নমেন্ট আমি জানি এখানে একটা মনিটরিং সেল বসাবে। কোন ওনাদের রিক্রুটিং এজেন্সি যদি ফেল করে কমিটমেন্টের ক্ষেত্রে এবং অতিরিক্ত মানে আপনার টাকা নেওয়ার ব্যাপারে, গভর্নমেন্ট সাথে সাথে ওই রিক্রুটিং এজেন্সিকে আপনার নিষিদ্ধ বলে ঘোষণা করবে এবং তাদের ব্যাপারে শাস্তির ব্যবস্থা করবে। ওকে রতন ভাই, আপনার বক্তব্য এই অবশ্যই সুযোগ দিব, কারণ যে বিষয়টি মানি লন্ডারিং এর একটি বিষয়, একটা প্রশ্ন কিন্তু তুলেছেন রতন ভাই। আপনি মানে আমি রতন ভাইকে একটু ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে, দেখেন আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের দরকার বাংলাদেশের মানুষকে এক ধরনের সেবা দেওয়া। রাজনীতিবিদ হিসেবে আপনার আরেকটা ভিশন থাকবে, আপনার আরেকটা কর্ম থাকবে, আপনার আরেকটা সেবা থাকবে। আমার কথার অর্থ হচ্ছে যে আমি 2003 সালে রিক্রুটিং এজেন্সির মালিক হয়েছি। আমার বাবার এই রিক্রুটিং এজেন্সি ছিল। আপনাদের সরকারই আমাদেরকে এই লাইসেন্সটা দিয়েছে। এই লাইসেন্সটা দেওয়ার পরে আমাদের সরকার মানে আমাদের মিনিস্ট্রির কোনো কথার বাইরে আমরা যেতে পারি না। আপনি যেভাবেই বলেন, ফ্যাসিস্ট সরকার হোক, আপনাদের মতো রাজনৈতিক সরকার হোক, এইটা আমাদের জন্য বিষয়টা হচ্ছে আমাদের মিনিস্ট্রি আমাদের কিভাবে চালাবে। আমি ওইটা বলতে চেয়েছি। যদি আপনি মনে করেন আপনার সরকারকে কোনোভাবে আহত করেছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দ্বিতীয় কথাটি হচ্ছে মানি লন্ডারিং। মালয়েশিয়ার 100 রিক্রুটিং এজেন্সি কোনো ডিমান্ড প্রকিউর করেনি। এখানে সাব এজেন্ট নামে
একটা প্রভিশন ছিল, তারা ডিমান্ডটা এনেছে, তারা আমাদেরকে দিয়ে মানে প্রসেসিংটা করিয়ে নিয়েছে, বাদ বাকি সকল কাজগুলো তারা করেছেন। আমরা করেছি কি, তাদেরকে ম্যানপাওয়ারটা করে দিয়েছি, তাদেরকে মেডিকেল সুযোগটা দিয়েছি, তাদেরকে মানে ওইখান থেকে কোম্পানি ই ভিসা দিয়েছে, সেটাকে বাংলাদেশ সরকারের যে প্রসেসিং পার্ট ছিল সেই পার্টের মধ্যে দিয়ে তাকে বিদেশ যাওয়ার সুযোগটা করে দিয়েছি। এখানে যে প্রবলেমটা বড় করে আপনি দেখছেন সেটি মানি লন্ডারিং এর সাথে কোনো রিক্রুটিং এজেন্সি কোনোভাবেই জড়িত না। যেমন সৌদি আরব থেকে আমাদের দেশে যে ভিসাগুলো আসে তার ম্যাক্সিমাম হচ্ছে আত্মীয় স্বজন পাঠায়। তারা কিভাবে ভিসাটা নেয়, তারা কিভাবে আমাদেরকে ভিসাটা পাঠায়, আমরা কিভাবে প্রসেসিং করি, আমরা প্রসেসিং একটা ফি নেই। মানি লন্ডারিং হচ্ছে কাদের সহায়তায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা সরকার আরেকটা প্রশ্ন যুক্ত করি আমি, সেটা হলো যে সরকারিভাবে গেলে যে অর্থ, আমি যতটুকু জেনেছি বা যতটুকু জানি যে 60-70 এর মধ্যে 80,000 টাকা এর মধ্যে হয়ে যায়। কিন্তু যখন ব্যক্তিগতভাবে যখন যাচ্ছে কোনো একজন শ্রমিক বা কোনো একজন ভাই দেশের বাইরে কাজ করতে, তখন তাদেরকে এই 5-7 লাখ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরও তারা কিন্তু চাকরির নিশ্চয়তা পাচ্ছে না। এই বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে? এটি ভাই প্রথমেই একটা কথা অফলাইনে বলেছেন যে দুইটা দিকে একটা দালাল চক্র কাজ করে। এটা কি আপনারা মনিটর করেন না? আপনারা মনিটর করেন না? এটা মনিটর করার, বাইরে মনিটর করার কি সেই সক্ষতা কিংবা সেই যোগ্যতা, সেই ইকুইপমেন্ট, সেই ক্ষমতা বাইরেকে দেওয়া হয়েছে? কিংবা বাইরে সেটা কিভাবে মনিটর করবে সেই সুযোগ কি বাইরের একটা সাধারণ মানুষ হিসেবে আমি কি পারি একটা সাব এজেন্টকে নিয়ন্ত্রণ করতে? আচ্ছা, একটা কোম্পানি যখন 100 লোক লাগবে তখন এই লোকগুলো ওইখানকার একটা এজেন্টকে দেয়। আমাদের দেশে যেরকম এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্টস, আমাদেরকে আরএল বলা হয়, ওইখানে সি লাইসেন্স বলা হয়। সৌদি আরবের মালয়েশিয়ার কথাই যদি বলি, সি লাইসেন্সকে কাজটা দেওয়া হয়। সি লাইসেন্স একটা অফিস মেনটেন করে সেইখানে মানে তার শ্রম ইয়ে করে, তার মানে অফিস খরচ করে একটা ডিমান্ড আনে, সেই ডিমান্ডকে আমাদেরকে বিনা পয়সায় দিয়ে দিবে? ওকে, এটা তো দিবে না। আচ্ছা, আমাদের দেশে আইএলও এবং আইওএম চাচ্ছে বিনা পয়সায় লোক যাক, কিন্তু সেইটার পরিস্থিতিটা স্বীকার করতে হবে আমাদের। আমরা কম্পিট করি ফিলিপিনের সাথে, আমরা কম্পিট করি ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে। নেপাল একটা কাজ প্রকিউর করার জন্য সেখানে মার্কেটিং কস্ট মানে কয়েক হাজার রিঙ্গিত খরচ করতে হয়। তা আমাদেরকে যারা কাজ দিচ্ছে তাদের এই টাকাটা তাদের কম হলেও তো কিছু খরচ করে আনতে হয়। সেই টাকাটার জন্য কি বাংলাদেশ সরকার এই স্বাধীনতার পর থেকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1976 সাল থেকে এই প্রক্রিয়াটা শুরু করে গেছেন, আমাদের বাংলাদেশ ব্যাংক কি আজ পর্যন্ত উপলব্ধি করেছে যে তাদেরকে একটা পাসবুক দেওয়া হোক, একটা লেবারের মার্কেটিং কস্ট হিসেবে $300-500-1000 দেওয়া হোক? করে নাই। এখানে যদি মানি লন্ডারিং এর বিষয়টা আসে, সেটার জন্য আমাদেরকে যদি দায়ী করা হয়, তাহলে দায়ী কি পরিস্থিতি হবে না? ওকে, আপনার পরিস্থিতিটা তো আপনার মাথায় আনতে হবে। ওকে, এই অংশ আপনার মিজানুর রহমানের কাছ থেকে আমি মিজানুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। কামরুজ্জামান রতন এমপি, আপনি যুক্ত করুন আপনার কোনো বক্তব্য থাকলে। সময় একদম কিন্তু শেষ। আমরা তো ওপেন কথা বলছি না? হ্যাঁ, প্লিজ। যেটা সত্য, আমি কোন ইনফরমেশনটা যদি অসত্য হয় সেটা কিন্তু বলবেন, উত্তর কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আমি আপনাকে বলি, বাংলাদেশ থেকে যেহেতু একটা আমার কমফোর্টেবল জোন বলতে ইসলামিক একটা রাষ্ট্র, ওখানে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বা পরিবেশগতভাবে আমরা মালয়েশিয়াকে কিন্তু আমরা পছন্দ করি। বাংলাদেশে কত লোক সেকেন্ড হোম করছে মিনিমাম একটা ধারণা আছে আপনার? অনেক লোক করছে, আমরা শুনছি। আনুমানিক এটা তো আমরা বলতে পারবো না আপা। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার জানা মতে সংখ্যা নেই, আমি তারপরে নট লেস দেন 3000। এই 3000 মানুষ মনে করেন ওইখানে 80 লক্ষ টাকা করে বা মোর দেন দ্যাট টাকা করে লাগে। একজন বাংলাদেশের ব্যাংকের পারমিশন নিয়ে তারা কি এই সেকেন্ড হোমটা করছে? তার মানে কতগুলো টাকা গেছে বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ অজান্তে ইগনোর করে। এই যে মালয়েশিয়ার বাজারটা, এরা সবাই কি আমাদের এই ম্যানপাওয়ার ইন্ডাস্ট্রির সাথে জড়িত? ম্যানপাওয়ার
অবশ্যই আমি বলছি কারা জড়িত না, মানে যেহেতু এই দেশটা কমফোর্টেবল জোন, আমি আগে বলেছি এটা আমার এক এক পাতে, ওই যে আমার বললাম না যে $3 বিলিয়ন শুধু আপনার আমার আমদানি রপ্তানি খাতে। আপনি নিজে জানেন যে এই মালয়েশিয়ার শ্রমবাজার থেকে বাংলাদেশের মানুষ কয় $1 বিলিয়ন কাওয়া যায়। এই শুনেন, বাংলাদেশ থেকে XYZ যে কোনো পেশার মানুষ হোক, যে কোনো যারা করছে, এটা তারা বাংলাদেশের মানুষকে এবং অর্থনীতিকে দুর্বল করেছে এবং বাংলাদেশের সরকারকে ঘুমের মধ্যে রেখে তারা এই টাকাটা বাংলাদেশ থেকে তারা একটা সেফ একটা বসবাসের জন্য যারা গেছে। শুনেন, আপনি যখন লিগালি একটা টাকা আপনি রফিক বাংলাদেশ ভাই, থেকে আমি একটু 80 যুক্ত লক্ষ করি। টাকা নেবেন না আপা, তার মানেটা কি? আপনি যে বললেন যে বাংলাদেশ সরকারকে ঘুমের মধ্যে রেখে তারা এই টাকাটা করেছে দেশের তো। বাইরে, ওইটাই বলেছে হুন্ডি। আপনার কি না আপনার কি মনে হয় যে সেই সময় সরকারের কাছাকাছি থাকা মানুষগুলো সরকারের অজান্তেই টাকাটা নিয়ে গেছে? আপা, যারা গেছে একজনও ভদ্রলোক না। তারা যদি ডিক্লারেশন দিয়ে নেয়, দে আর দ্য জেন্টলম্যান। আমার প্রশ্ন হচ্ছে এইটার তারা সাথে কি বাংলাদেশের প্রেমিক, তারা গণতন্ত্র এইটার প্রেমিক, সাথে- তারাই স্বাধীন বাংলাদেশকে ভাই ভালোবাসে। এইটার সাথে কি কোনো রিক্রুটিং এজেন্সির আপনি মালিকরা শুনেন, জড়িত? আপনি যেইভাবে রিক্রুটিং এজেন্সির দায়িত্ব নিলেন, আমি তো- সবকিছুতে আপনার অসংখ্য নিজের মনে ধন্যবাদ। করছেন। না, আমি তো আমি আমার বলছি, কথাই অসংখ্য বলবো। ধন্যবাদ। আমি এই তো বাইরের কথাই বলবো। আপনি নিশ্চয়ই যেই আজকে নামগুলো মালয়েশিয়া, বলছি শুনেন, এরপর চীন। এই যে বশির, স্বপন, নুরালি, তারা কোথায়? অসংখ্য তারা যদি ধন্যবাদ, বাংলাদেশের অসংখ্য মানুষই তো। ধন্যবাদ। আজকের মতো দেশের ধন্যবাদ প্রতি জানাই কামরুজ্জামান রতন এমপি এবং মিজানুর রহমান, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।